হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপারহিরো মুভি টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস নিয়ে। এই মুভির আগেও এই চরিত্রগুলি নিয়ে বহু মুভি মুক্তি পেয়েছে, কিন্তু 2014 সালে এই ফ্র্যাঞ্চাইজি সম্পূর্ণ রিবুট করে এই মুভি রিলিজ করে। যারা সুপারহিরো মুভি দেখতে পছন্দ করেন তাদের তো এই মুভি ভালো লাগবেই, তাছাড়াও যারা অ্যানিমেটেড মুভি দেখেন তাদেরও এই মুভি নিরাশ করবে না। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির এক মুখ্য চরিত্র এপ্রিল ওনিল নিউ ইয়র্ক সিটির এক ক্রিমিনাল গ্যাং ফুড ক্ল্যানের কিছু অপরাধের তদন্ত করছে। এপ্রিল একটি সংবাদ পত্রিকার সাধারণ এক সংবাদ প্রতিবেদক হলেও সে চায় ফুড ক্ল্যান নামক একদল অপরাধী দলকে সবার সামনে উন্মোচিত করতে, কিন্তু বহু দিনের চেষ্টাতেও সে এখনো কিছুই করতে পারেনি। যে কারণেই তার এক কলিগ ভার্ন তাকে আর এই নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে, কারণ ফুড ক্ল্যান গ্যাং নিয়ে তদন্ত করার জন্য এপ্রিলকে তার অফিস থেকে মাঝে মাঝেই কথা শুনতে হয়। তো এভাবেই দিন কাটতে কাটতে হঠাৎই একদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার টাইমে এপ্রিল লক্ষ্য করে ফুড ক্ল্যান গ্যাং একটি বন্দরে হানা দিয়ে সেখানকার কন্টেনার থেকে কিছু চুরি করার চেষ্টা করছে। তো প্রমাণ জোগাড় করার জন্য এপ্রিল যখন সেই দিকেই এগিয়ে যায়, হঠাৎই কোনো এক অদৃশ্য সত্তা ওই চোরেদের আক্রমণ করতে শুরু করে, যে কারণেই ফুড ক্ল্যান গ্যাং নিমেষেই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। যার পর এপ্রিল সেখানেই একটি সিম্বল দেখতে পায়, যেটার সে একটি ছবিও তুলে নেয়, কারণ ইদানিং টাইমে শহরের বেশ কিছু অপরাধের জায়গাতে এই সিম্বল সে আগেও লক্ষ্য করেছে। ওকে, তো পরের দিন অফিসে গিয়ে এপ্রিল যখন তার বসকে এই বিষয়ে খবর প্রকাশের জন্য অনুরোধ করে, তখন তার বস এবং সহকর্মীরা তাকে এই বিষয়ে একদমই পাত্তা দেয় না, কারণ এপ্রিল তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল কোনো এক সুপার পাওয়ার ফুড ক্ল্যান গ্যাংকে ওই স্থান থেকে চলে যেতে বাধ্য করেছে, কিন্তু তার নির্দিষ্ট প্রমাণ এপ্রিলের কাছে নেই, শুধুমাত্র ওই সিম্বল ছাড়া, যে কারণেই তার বস এই খবরে একদমই পাত্তা দেয় না। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখতে পাই এপ্রিল এই নিউ ইয়র্ক সিটির এক বিখ্যাত ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হলে সেখানেই সে ওই কোম্পানির সিইও এরিকের সঙ্গে দেখা করে, যিনি এক সময় এপ্রিলের বাবার ল্যাব পার্টনার ছিলেন। আর এপ্রিলের বাবা দুর্ভাগ্যবশত ওই ল্যাবেই কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এখানে এপ্রিলের পরিচয় পাওয়ার পর কোম্পানির সিইও এরিক তাকে যে কোনো বিষয়ে তার সঙ্গে দেখা করার পারমিশন দিয়ে দেয়, কারণ তার বাবা এক সময় তার কলিগ ছিল। যাই হোক, ওই দিকে দেখা যায় ফুড ক্ল্যান গ্যাংয়ের নেতা শ্রেডা তার গ্যাংয়ের উপর খুবই হতাশ হয়, কারণ তারা ওই বন্দর থেকে তাদের কাজ সম্পূর্ণ না করেই ফিরে এসেছে। তো গ্যাংয়ের এক মেম্বার যখন তাকে জানায় কোনো এক অদৃশ্য সত্তা তাদেরকে মারতে শুরু করেছিল, তখনই শ্রেডার তাদেরকে জানায় ওই অদৃশ্য সত্তাকে তোমরা যে কোনো উপায়ে আমার সামনে ধরে আনো। এবার এই অর্ডার পেয়েই ওই গ্যাং পরবর্তীতেই একটি সাবওয়ে স্টেশনে উপস্থিত হয়ে সেখানকার বেশ কিছু মানুষকে বন্দী বানায়, কারণ তারা অনুমান করেছে এই সমস্ত বন্দীদের মুক্ত করতে ওই অদৃশ্য সত্তা এখানে নিশ্চয়ই উপস্থিত হবে। এবার ওই ঘটনাস্থলের কাছাকাছি থাকা এপ্রিলও যখন এই বিষয়ে জানতে পারে, তখন সেও নিজে থেকে ওই গ্যাংয়ের হাতে ধরা দেয়, যাতে ওই গ্যাং সম্বন্ধে সে কিছু নিউজ প্রকাশ করতে পারে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে চারজন রহস্যময় ব্যক্তি ওই স্থানে উপস্থিত হয়ে নিমেষের মধ্যেই ফুড ক্ল্যান গ্যাংকে পরাজিত করে সেখানে বন্দী সকলকেই মুক্ত করে। এবার এপ্রিল এই সম্পূর্ণ ঘটনায় হতবাক হলেও সেখান থেকে মুক্ত হয়ে সে একটি বিল্ডিংয়ের উপরে উঠে যায়, কারণ তার মনে হয়েছিল ওই চারজন রহস্যময় ব্যক্তি এই বিল্ডিংয়ের উপরেই থাকতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, ছাদে সে ওই রহস্যময় চার ব্যক্তিকে দেখতেও পেয়ে যায়, যারা আসলে মানুষরূপী রূপান্তরিত এক প্রকার কচ্ছপ। এবার এপ্রিল লুকিয়ে তাদের ছবি তোলার চেষ্টা করলে তারা এপ্রিলকে ধরে ফেলে, ফলে ভয়ে আতঙ্কে নিমেষের মধ্যেই সে জ্ঞান হারায়। যার পর ওই কচ্ছপগুলি তার জ্ঞান ফিরিয়ে তাকে জানায় সে যে তাদেরকে দেখতে পেয়েছে এই কথা যেন সে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে না জানায়, আর তার ক্লিক করা ছবি তারা ডিলিট করে দিয়েছে। তো এই কথা বলে এপ্রিলকে সেখানে রেখে চলে যাওয়ার টাইমেই এপ্রিল তাদের দুজনের নাম শুনতে পায়, কারণ তাদের চারজনের মধ্যে দুজন একে অপরকে লিওনার্দো এবং রাফায়েল নামে ডেকে ওঠে, যেটা শুনে এপ্রিল এখান থেকে নিজের বাড়ি ফিরে তার বাবার গবেষণার কিছু পুরনো ভিডিও ফুটেজ চেক করতে শুরু করে। আর প্রজেক্ট রেনেসার কিছু ভিডিও দেখে সে কনফার্ম হয়ে যায়
তার বাবার একটি বিশেষ গবেষণায় লিওনার্দো, দানাতেলো, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো নামের 4টি কচ্ছপ এবং স্প্লিন্টার নামের একটি রূপান্তরিত ইঁদুর জড়িত ছিল। আর কিছুক্ষণ আগেই সে ওই বিশেষ রূপান্তরিত দুটি মানুষের নাম শুনেছে, লিওনার্দো এবং রাফায়েল, যাদেরকেও দেখতে ঠিক কচ্ছপের মতো। ফলে এখান থেকেই এপ্রিল অনুমান করে হয়তো তার বাবার গবেষণার সঙ্গেই জড়িত ওই কচ্ছপগুলি বর্তমানে রূপান্তরিত হয়ে এই রকম মানুষের আকৃতিতে পরিণত হয়েছে, যারাই শহরের বিভিন্ন 2 নম্বরী কাজে রুখে দাঁড়াচ্ছে। তো এটা বুঝতে পেরেই পরের দিনই সে তার অফিসে উপস্থিত হয়ে তার বসকে যখন এই বিষয়ে বলতে শুরু করে, তখন তার বস তাকে উন্মাদ ভেবে তার কাজ থেকে বরখাস্ত করে দেয়। ফলে এপ্রিল আর দ্বিতীয় কিছু না ভেবে সোজা উপস্থিত হয় তার বাবার সেই কলিগ এরিকের বাড়িতে, যেখানে মিস্টার এরিকের সঙ্গে দেখা করে এপ্রিল তাকে এই সমস্ত ঘটনা বর্ণনা করে। মানে সে যে ওই রূপান্তরিত কচ্ছপের মতো 4টি ব্যক্তিকে দেখেছে, আর পরবর্তীতে তাদের নাম শুনে মনে হয়েছে ওই কচ্ছপগুলি তার বাবারই পরীক্ষার মাধ্যমে তৈরি। তাই মিস্টার এরিককে সে এই সমস্ত ঘটনা জানিয়ে এই বিষয়ে জানতে চায়, কারণ মিস্টার এরিকও ওই গবেষণায় তার বাবার সঙ্গে কাজ করত। তাই ওই গবেষণা সম্বন্ধে এরিকেরও যথেষ্ট জ্ঞান রয়েছে। তো এপ্রিলের কাছ থেকে পুরোটা শোনার পর এরিকও তার কাছে প্রকাশ করে হ্যাঁ, তার বাবা এবং সে একত্রে মিলে 4টি কচ্ছপ এবং একটি ইঁদুরের উপর মিউটাজেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, যে পরীক্ষায় যদি তারা সফল হতে পারত তাহলে তারা অনেক দুরারোগ্য রোগ সহজেই নিরাময় করতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই ল্যাবরেটরিতে হঠাৎই আগুন লেগে গিয়ে তার বাবা সেখানে মারা যায়, আর তার গবেষণার সমস্ত কিছুও ওই আগুনেই ধ্বংস হয়ে যায়। তাই সেই কচ্ছপগুলি ও ইঁদুরটিরও বেঁচে থাকার কথা না। মানে মিস্টার এরিক এক প্রকার তাকে জানিয়ে দেয় সে যে ওই অদ্ভুত 4টি ব্যক্তিকে দেখেছে তাদের সঙ্গে তার বাবার পরীক্ষার কোনো যোগাযোগ নেই। তো এরপর মিস্টার এরিক তার একটি ভিজিটিং কার্ড এপ্রিলকে দিয়ে তাকে এখান থেকে বিদায় জানায়, আর পরবর্তীতে আবারও যে কোনো দরকারে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। ওইদিকে রূপান্তরিত 4টি কচ্ছপ মানে লিওনার্দো, দানাতেলো, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো নর্দমায় অবস্থিত তাদের আস্তানায় ফিরে গেলে তাদের বাবা স্প্লিন্টার নামক একটি রূপান্তরিত ইঁদুর তাদেরকে খুবই তিরস্কার করতে শুরু করে, কারণ স্প্লিন্টারের বারণ সত্ত্বেও তারা 4 জন উপরের জগতে গিয়েছিল। আসলে মানুষের মতো তারা রূপান্তরিত হওয়ার কারণে নর্দমার এই বিশেষ স্থানে তারা এক প্রকার লুকিয়েই জীবনযাপন করে, কারণ স্প্লিন্টারের মনে হয় সাধারণ মানুষ যদি তাদেরকে এই রকম রূপে দেখে তাহলে তাদের উপর তারা যে কি করবে সেটা কল্পনারও বাইরে। যে কারণেই ছোট থেকে স্প্লিন্টার তাদের 4 জনকে এই নর্দমা থেকে বাইরে বেরোতে একদমই বারণ করেছে। কিন্তু বড় হওয়ার পর স্প্লিন্টারের থেকে লুকিয়ে তারা উপরে উঠেই শহরের বিভিন্ন অপরাধ দমন করতে শুরু করে, আর দুর্ভাগ্যবশত স্প্লিন্টার আজই সেটা ধরে ফেলেছে। যে কারণেই রাগান্বিতভাবে সে তাদের থেকে জানতে চায় উপরের জগতের কেউ কি তোমাদেরকে দেখতে পেয়েছে। উত্তরে তারা যখন জানায় এপ্রিল নামক একটি মহিলা দুর্ভাগ্যবশত আজই তাদেরকে দেখে ফেলেছে, তখনই স্প্লিন্টার তাদেরকে অর্ডার দেয় যে কোনো উপায়ে ওই মহিলাকে তারা যেন এই স্থানে ধরে নিয়ে আসে। ফলে অর্ডার অনুযায়ী তারা 4 জন আবারও উপরে উঠে এপ্রিলকে ধরে তাদের আস্তানায় নিয়ে আসে, আর তারপর স্প্লিন্টার সকলের সামনে জানায় আজ যে তারা বেঁচে আছে সেটা এই এপ্রিলের কারণেই। যেটা শুনে এপ্রিল কিছুটা অবাক হলে স্প্লিন্টার তাকে ব্যাখ্যা করে এপ্রিলের বাবা যখন তাদের উপর গবেষণা চালাচ্ছিল ওই টাইমেই তার বাবা একদিন জানতে পারে শ্রেডার নামক যে ব্যবসায়ীর হয়ে সে এই গবেষণা করছে তার উদ্দেশ্য একদমই ভালো না। মানে ওই গবেষণা সফল হলে সে কোনো সাধারণ মানুষের সাহায্য করবে না, সে তার ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের জন্যই এই গবেষণা চালাচ্ছে। মানে মিস্টার এরিকও শ্রেডারের সঙ্গেই যুক্ত, কারণ শ্রেডার ছোট থেকেই এরিককে মানুষ করেছে। ফলে এটা জানার পরেই এপ্রিলের বাবা ওই ল্যাবরেটরিতে আগুন ধরিয়ে দেয় যাতে তার গবেষণার সমস্ত তথ্য ধ্বংস হয়ে যায় আর শ্রেডার তার লক্ষ্য পূরণ করতে না পারে। কিন্তু এই ল্যাবরেটরিতে আগুন ধরানোর পর ছোট্ট এপ্রিল সেখানে উপস্থিত হয়ে গবেষণায় অংশরত 4টি কচ্ছপ এবং স্প্লিন্টারকে সেখান থেকে উদ্ধার করে একটি ম্যানহোলের সামনে ছেড়ে দেয়, না হলে হয়তো ওই আগুনেই তারাও সেদিন মারা যেত। কিন্তু এপ্রিল একদম ছোট থাকার কারণে এই ঘটনা তার আর এখন মনে নেই। যাই হোক, এরপর ওই নর্দমাতে থাকাকালীন গবেষণার কারণেই তাদের 5 জনই রূপান্তরিত হয়ে এই রকম মানুষের আকৃতি গ্রহণ করে, আর এখানে স্প্লিন্টারই হয়ে যায় ওই 4 কচ্ছপের গার্জেন। কিন্তু ওই 4 কচ্ছপ যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে
স্প্লিন্টার তখন অনুমান করে এরা যদি কোনোদিন এই নর্দমা থেকে বাইরে যায় তাহলে সাধারণ মানুষরা হয়তো তাদের সঙ্গে সাধারণ ব্যবহার কখনোই করবে না, কারণ তারা মানুষের মতো দেখতে হলেও একদমই নর্মাল না। তাই নর্দমা থেকে উপরে গেলে তারা যে কোনো বিপদে পড়তে পারে। কিন্তু হঠাৎই একদিন স্প্লিন্টার ওই নর্দমাতেই নিনজুৎসুর উপর একটি বই খুঁজে পায়, যার পর স্প্লিন্টার নিজেই ওই বই থেকে ট্রেনিং নিয়ে মার্শাল আর্ট শিখতে শুরু করে। আর পরবর্তীতে তার 4 সন্তান মানে ওই কচ্ছপদেরও একই রকম ট্রেনিং দেয়, যাতে ভবিষ্যতে যে কোনো বিপদ থেকে তারা নিজেদেরকে সুরক্ষা করতে পারে। যদিও স্প্লিন্টার তাদের 4 জনকেই বারণ করেছিল এখান থেকে বাইরে না বেরোতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথা তারা শোনেনি, যে কারণেই এপ্রিল তাদেরকে দেখতে পেয়ে গেছে। তো এই সমস্ত ঘটনা বলার পর স্প্লিন্টার যখন এপ্রিলের থেকে জানতে চায় সে যে এই কচ্ছপদের দেখেছে এই কথা কি সে আর কাউকে জানিয়েছে, উত্তরে এপ্রিল যখন তাকে প্রকাশ করে এই কথা সে তার অফিসের বস এবং কলিগদের বলার পর তারা যখন বিশ্বাস করেনি, তখন সে এক প্রকার বাধ্য হয়েই তার বাবার এক কলিগ মিস্টার এরিককে সেই কথা প্রকাশ করে, যেটা শুনে স্প্লিন্টার খুবই হতাশ হয়ে পড়ে, কারণ এরিক মোটেও ভালো মানুষ না। তাই সে যখন এই ব্যাপারে জেনে গিয়েছে তখন সে যে কোনো উপায়ে তাদেরকে খুঁজে বের করবে, কারণ শ্রেডার তার লক্ষ্য যে কোনো উপায়ে পূরণ করতে চায়। যাই হোক, এই একই টাইমে অন্যদিকে দেখা যায় এরিক শ্রেডারের সঙ্গে দেখা করে যখন ওই রূপান্তরিত কচ্ছপদের কথা জানায় আর সঙ্গে এটাও জানায় বর্তমানে এই কচ্ছপরাই শহরের বিভিন্ন অপরাধ দমন করছে, তখন শ্রেডার তাকে অর্ডার দেয় যে কোনো উপায়ে ওই 4 কচ্ছপকে ধরে আনার জন্য, যাতে তাদেরকে কাজে লাগিয়েই প্রচুর মুনাফা অর্জন করা যেতে পারে। ফলে ওই অর্ডার পেয়ে ফুড সোলজাররা নিমেষেই এপ্রিলের লোকেশন ট্র্যাক করে কচ্ছপগুলির আস্তানা উদ্ধার করে ফেলে। আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম মিস্টার এরিক তার একটি ভিজিটিং কার্ড এপ্রিলকে দিয়েছিল, যেটার মাধ্যমেই এখন এপ্রিলের লোকেশন তারা ট্র্যাক করে ফেলে। আর আরেকটা বিষয় মনে হয় আমি বলতে ভুলে গেছি, ফুড ক্ল্যান নামক যে অপরাধী গোষ্ঠী এখন নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন 2 নম্বরই কাজ করে চলেছে, সেটা আসলে এই শ্রেডার এবং এরিকেরই চালিত একটি গ্যাং। যাই হোক, লোকেশন উদ্ধার করার পর শ্রেডার এবং ফুড সোলজাররা নর্দমার ওই বিশেষ স্থানে উপস্থিত হলে এপ্রিল সেখানে লুকিয়ে পড়ে এবং বাকিরা ওই সোলজারদের সঙ্গে ফাইট করতে শুরু করে। শ্রেডার তার তৈরি এক বিশেষ রোবোটিক আর্ম পরে স্প্লিন্টারের সঙ্গে ফাইট করতে শুরু করে, আর ফুড সোলজাররা লড়াই করে ওই 4টি কচ্ছপের সঙ্গে। কিন্তু একটা টাইমে শ্রেডার স্প্লিন্টারকে পরাজিত করে তাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে 3টি কচ্ছপকে বন্দি বানায়, আর আরেকটি মানে 4 নাম্বার কচ্ছপ রাফায়েল গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়। ফলে তারা ভেবে নেয় সে হয়তো মারা গেছে। কিন্তু 3টি কচ্ছপকে বন্দি বানিয়ে এখান থেকে তারা চলে গেলে এপ্রিল স্প্লিন্টারকে দেখার জন্য বেরিয়ে আসে, আর রাফায়েলও তার হুঁশ ফিরে পায়, যার পর 2 জন মিলেই স্প্লিন্টারের প্রাথমিক ট্রিটমেন্ট করে তারা দুজনেই বেরিয়ে পড়ে বাকিদের বন্দি অবস্থা থেকে উদ্ধার করার আশায়। ওইদিকে দেখা যায় এরিক এমন একটি ভাইরাস রেডি করে যেটার মাধ্যমে সমস্ত নিউ ইয়র্কের মানুষই অসুস্থ হয়ে পড়বে। আর সেই টাইমেই এরিকের কোম্পানি এই কচ্ছপদের রক্ত থেকে তৈরি একটি অ্যান্টিভাইরাস দিয়ে সেই রোগ নিরাময় করবে। ফলে তার কোম্পানি খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর মুনাফা অর্জন করবে, যে কারণেই এই টাইমে সে ওই 3 কচ্ছপের শরীর থেকে রক্ত বের করতে শুরু করে। ওইদিকে দেখা যায় এপ্রিল এবং রাফায়েল এপ্রিলের সেই কলিগ ভার্নের গাড়ির মাধ্যমে সোজা পৌঁছে যায় এরিকের সেই হাউসে, যেখানেই বন্দি রয়েছে ওই 3 কচ্ছপ। তো এপ্রিল এবং রাফায়েল সেখানে উপস্থিত হতেই এরিক সেই রক্ত নিয়ে সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে পালিয়ে যায়। এবার রাফায়েল তার বাকি সঙ্গীদের সেই স্থান থেকে মুক্ত করতে গেলে আবারও তার সামনে উপস্থিত হয় আধুনিক আর্মার পরিহিত সেই শ্রেডার, যে তার ক্ষমতার মাধ্যমে রাফায়েলকে আবারও ঘায়েল করে দেয়। আর তারপর সেও রওনা হয় শহরের মধ্যে থাকা একটি রেডিও টাওয়ারের উদ্দেশ্যে, যেটা এরিকের কোম্পানিরই সদর দপ্তরে অবস্থিত, যেখান থেকেই একটি রকেট লঞ্চারের মাধ্যমে সেই ভাইরাস তারা পুরো শহরে ছড়িয়ে দেবে। কিন্তু এদিকে এপ্রিল কোনো প্রকারে ওই বন্দি থাকা 3 কচ্ছপকে মুক্ত করলে তারাই রাফায়েলকে উদ্দীপ্ত করে সকলে মিলেই রওনা হয় সেই টাওয়ারের উদ্দেশ্যে, যাতে তারা এরিককে এই কাজ থেকে আটকাতে পারে। যদিও যাত্রাপথে ফুড সোলজাররা তাদের উপর আক্রমণ করে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা প্রত্যেকেই ফুড সোলজারদের এক করে পরাজিত করে এক শর্টকাট রাস্তা দিয়ে সোজা পৌঁছে যায় সেই বিল্ডিংয়ে।
যেখানে এরিক অলরেডি কচ্ছপের শরীর থেকে শোষণ করা সেই রক্তের সাহায্যে বিশেষ এক সিরাম তৈরি করার কাজে ব্যস্ত, যে সিরামের মাধ্যমেই সে প্রচুর মুনাফা অর্জন করবে। আর শ্রেডার ওই বিল্ডিং এর উপরেই সেই ভাইরাসযুক্ত রকেট লঞ্চার লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে, যে ভাইরাসের মাধ্যমেই এই শহরের সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো 4 রূপান্তরিত কচ্ছপ শ্রেডারকে থামানোর জন্য সোজা উপস্থিত হয় ওই বিল্ডিং এর উপরে, আর এপ্রিল এবং ভার্ন সম্মুখীন হয় এরিকের। যেখানে এরিক যখন এপ্রিলের কাছে প্রকাশ করে সেই তার বাবাকে হত্যা করেছে, তখনই শুরু হয় তাদের মধ্যে লড়াই, যেখানে ভার্ন নিজে আহত হয়ে লাস্ট পর্যন্ত এরিককে কাবু করে ফেলে। ফলে এপ্রিল সেই সিরাম নিয়ে সোজা রওনা হয় বিল্ডিং এর টপ ফ্লোরে, যেখানে 4 রূপান্তরিত কচ্ছপ শ্রেডারের সঙ্গে লড়াই করতে ব্যস্ত। প্রথম দিকে শ্রেডার তাদের 4 জনকেই ধরাশায়ী করে ফেলে, কিন্তু লাস্ট পর্যন্ত তারা সেই রকেট লঞ্চারটি লঞ্চ হওয়া থেকে আটকে নেয়। কিন্তু এর পরেও শ্রেডার ওই টাওয়ারটি ধ্বংস করে দিতে চাইলে কচ্ছপেরা কোনো প্রকারে সেটাও আটকানোর চেষ্টা করে। আর এরই মধ্যে সেখানে হাজির হয় এপ্রিল, যার হাতে রয়েছে সেই সিরাম, যেটা দেখে শ্রেডার তার কাছে থাকা ওই সিরামটি উদ্ধার করার চেষ্টা করলে টাওয়ারটিও ওই টাইমে ভেঙে যায়। ফলে শ্রেডার এবং এপ্রিল ওই টাওয়ার থেকেই নিচের দিকে ঝুলতে থাকে। কচ্ছপগুলি সেটা দেখতে পেয়ে এপ্রিলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে এবং শ্রেডারকে সেখান থেকে নিচে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্রত্যেকেই টাওয়ার সমেত নিচে পড়ে যায়, যার পর দেখা যায় পুলিশ শ্রেডারকে গ্রেপ্তার করে, আর কচ্ছপেরা এপ্রিলকে সঙ্গে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যায়, যাতে তাদেরকে সেখানের কেউ দেখতে না পায়। এরপর দেখা যায় তারা তাদের বাসস্থানে ফিরে আহত স্প্লিন্টারকেও সেই সিরামের মাধ্যমে সুস্থ করে তোলে। লাস্ট সিনে আমরা দেখতে পাই এপ্রিল একান্তে ভার্নের সঙ্গে একটি স্থানে দেখা করে, কারণ ভার্ন তাকে বহু দিন থেকে লাইক করে, আর বর্তমানে সে তাকে ডেটে নিয়ে যাওয়ার জন্যই এখানে দেখা করতে বলেছে। কিন্তু হঠাৎই কচ্ছপেরা একটি বিশেষভাবে পরিবর্তিত আধুনিক ভ্যান নিয়ে সেখানে হাজির হয়, আর মাইকেল অ্যাঞ্জেলো একটি রকেট লঞ্চার দিয়ে ভার্নের একটি নতুন গাড়ি উড়িয়ে দেয়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভির দ্বিতীয় পর্ব মুক্তি পায় 2016 সালে। তাই আপনাদের যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর দ্বিতীয় পর্ব আপনারা দেখতে চান কিনা। আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি ভিডিও বানাবো কিনা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।